আরে বাদ দাও। শুরু করে দাও, ভালো না। ওটা কি, ওটা অ্যাসাইনমেন্ট না? এটা অ্যাসাইনমেন্ট কি কি অধ্যায় আছে সেটা লিখে দিই। প্রত্যেকে বললো ওয়াইফাই খালি অন অফ হয়ে যাচ্ছে, ক্লাস অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। হ্যালো, তোমরা আমার কথা শুনতে পারো? ফরহাদ, স্যার শুনতে পাচ্ছি। আমিনুর, ঐশী, জি স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। পড়াশোনা হচ্ছে বাসায়? জি। জি, গুড। আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায়ের আলোচনা শুরু করব। শক্তির ব্যবহার। তোমরা একটু বইটা বের করে নাও। সপ্তম অধ্যায়, তোমাদের বইয়ের 66 নাম্বার পেজ, 66 66। সবাই পাশে একটু বইটা নাও। নিয়েছো? জি স্যার। গত অধ্যায়টা ভালো করে পড়েছো তো, পড়াশোনা করেছো তো গত অধ্যায়টা? এর আগের দিনে গত ক্লাসের যে অধ্যায়টা পড়ানো হয়েছে, আগের অধ্যায়টা। আমি দুই একজনকে একটু প্রশ্ন করি, আগের অধ্যায় দুই একটা সংজ্ঞা ধরি, দেখি কেমন লেখাপড়া করেছো। কে বলতে চাও? প্রথম প্রশ্ন করব, ঐশী বলো। বলো তো সংকেত কাকে বলে? ঐশী মনে? অনুসংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মিঠুন, মিঠুন বাবা, আগে ক্লাস করেছো তুমি? মিঠুন, মিঠুন মনে হয় শুনতে পারে নাই। অর্পিতা, ডাল্টনের পরমাণুবাদের দুইটা স্বীকার্য বলো তো, দুইটা পরমাণুবাদের পয়েন্ট বলো তো দেখি। স্যার, প্রথমটা হলো মৌলের পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। হ্যাঁ। আর দুই নাম্বারটা একটি মৌল বা মৌলিক পদার্থ
পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই। আচ্ছা, জয়িতা, জয়িতা শুনতে পারো? এলিস, হ্যাঁ স্যার। আচ্ছা, বাবা বলো তো প্রতীক কাকে বলে? প্রতীক হ্যাঁ, স্যার এক মিনিট। আচ্ছা, স্যার বলো প্রতীক। আহ, পরমাণুর সংক্ষিপ্ত বা সুবিধাজনক প্রকাশকেই হচ্ছে প্রতীক বলে। ওকে, গুড। আর গতদিন আলোচনা করেছিলাম যে পরমাণু অবিভাজ্য, এটা ছিল ডাল্টনের মতবাদ, কিন্তু আধুনিক গবেষণায় জানা যায় যে পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া যায়। ঠিক আছে, ফরহাদ বলো তো এই 3 ধরনের কণিকার নাম কি? গত ক্লাসে আলোচনা করেছিলাম 3 ধরনের কণিকা আছে। একটি পরমাণুকে ভাঙলে 3টি কণিকা পাওয়া যায়, এই 3টি কণিকার নাম কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একটু করে বলো তো শুনি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে কে বলতে চাও? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, ইলেকট্রন প্রোটন নেগেটিভ হচ্ছে আধানযুক্ত। গুড। কোথায় অবস্থান করে? পরমাণুর চারপাশে। পরমাণুর চারপাশে, বাহিরের, এই বাহিরের যে কক্ষপথে অবস্থান করে এটাকে বলা হয় অরবিটাল। আচ্ছা, ইলেকট্রনের কাজ কি বলো তো বাবা? ইলেকট্রন কি কাজে অংশগ্রহণ করে সাধারণত? অর্পিতা একটু বলতে পারবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্যার বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। আচ্ছা, প্রোটন, প্রোটন সম্পর্কে একটু বলো। স্যার প্রোটন ঋণাত্মক আধানযুক্ত। নো, স্যার প্রোটন ধনাত্মক আধানযুক্ত। হ্যাঁ স্যার, স্যার ধনাত্মক আধানযুক্ত। স্যার প্রোটন প্রোটন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থান করে। একটি পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে। প্রোটনের কাজ হচ্ছে নেগেটিভ চার্জকে আকর্ষণ সৃষ্টির মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। আর একটি হলো নিউট্রন, যে চার্জ নিরপেক্ষ। এই নিউট্রন এবং প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে যে এটা তৈরি করে এটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং এইখানে নিউক্লিয়ার ফোর্স নামে এক ধরনের প্রচন্ড বল বা শক্তির সৃষ্টি করে। ওকে, ষষ্ঠ অধ্যায়টা মোটামুটি আমরা সব টপিকে আলোচনা করেছি। আমরা আজকে সপ্তম অধ্যায়ে আসবো। আমি যতটা বুঝতে পারলাম তোমরাও কিছু না কিছু বুঝতে পেরেছো, সবাই কিছু কিছু উত্তর দিতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। সবাই আরেকটু মনোযোগ সহকারে পড়বে। আজকে আমরা সপ্তম অধ্যায় শুরু করব। সপ্তম অধ্যায়টির নাম হলো শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার। এখানে আমরা বেশ কিছু জিনিস আলোচনা, পার্ট 1-এ আছে দেখো, কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। ক্ষমতা, শক্তি। শক্তি, হ্যাঁ, তিনটায়। কাজ, আমরা প্রাত্যহিক জীবনে আমরা প্রতিদিনই কোনো না কোনো শব্দে আমরা কোনো না কোনো সময় আমরা কাজ শব্দটা ইউজ করি, কিন্তু প্রাত্যহিক জীবনে কাজ আর আমাদের এই পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের ভাষায় কাজের ভিতরে একটু পার্থক্য রয়েছে। ঠিক আছে, যেমন ধরো কেউ অফিসে চাকরি করে, সে সারাদিন অনেক কাজ করে, ফাইলে অনেক ফাইল কমপ্লিট করে, অনেক কিছু করে, বা কেউ লেখাপড়া করো, তোমরা লেখাপড়া করো, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে কাজ হিসেবে গণ্য করা হবে না। পদার্থ বিজ্ঞানের ভাষায় যে বা বিজ্ঞানের ভাষায় কাজটা হবে হলো
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার যদি সরণ ঘটে, সরণ বলতে বোঝানো হয় বস্তুটা যদি ওখান থেকে সরে যায়, তাহলে তুমি যতটা বল প্রয়োগ করলে আর বস্তুর যতটুকু সরণ ঘটলো অর্থাৎ যতটুকু সরে গেল, এইটুকুর গুণফলকে বলা হবে কাজ। আমি আবারও বলি, আমি টিচার বা তুমি ছাত্র সারাদিন, বা একজন তোমার আব্বু অফিসে গিয়ে সারাদিন অনেক পরিশ্রম করলো, অনেক লেখালেখি করলো, অনেক ফাইল লিখলো, অনেক ফাইল সই করলো, হ্যাঁ, বাড়িতে এসে বলে আজ সারাদিন অনেক কাজ করেছি, কিন্তু তোমার বিজ্ঞানের ভাষায় এটা কোনো কাজই হয়নি। বিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝানো হবে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, আমি আবারও বলি, যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তুমি যতটা বল পরিবর্তন করলে আর ওই বস্তুর যতটা অবস্থার পরিবর্তন হইল, এইটুকু দূরত্বের গুণফল বলা হবে কাজ। ওকে, যেমন ধরো তোমার বাসার দেওয়াল আছে, আমি বললাম তুমি সারাদিন ধরে দেওয়ালটা একটু ধাক্কা দিয়ে সরে দাও, তুমি সারাদিন ধাক্কাইলে দেওয়ালে 1 ইঞ্চিও সরলো না, এখানে কোনো পরিমাণ কাজ হয়নি। কাজ এইরকম, একটু দেখো, আমি একটা বক্স রাখলাম, বক্স দেখা যায়, আমি একটা বক্স রেখেছি, বক্স দেখতে পারতেছো তোমরা? জি স্যার। এই বক্সটার উপরে বল প্রয়োগ করে দেখো, আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, বল প্রয়োগ করে সামনে নিয়ে গেলাম, এই যে সামনে যতটা অবস্থার পরিবর্তন করলাম, এই যে যতটা আমি বল প্রয়োগ করেছি এই বল এবং যতটা সরে গেল, আমি খাতাতে একটু আঁকায় দেখাই যে এটা কোনো একটা বস্তু ছিল, এটা একটি বস্তু, এই বস্তুটার উপরে তুমি এ পরিমাণ বল প্রয়োগ করেছো, অর্থাৎ তুমি এ পরিমাণ বল দেখে ধাক্কা দিয়েছো, বলটা এখান থেকে সরে এস দূরত্ব অতিক্রম করে এখানে আসলো, অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, তাহলে কতটুকু সরে এসেছে? এস। এটাকে বলা হবে সরণ, যতটা সরে যায় সেটাকে বলা হয় সরণ। সরল। সরণ, জি স্যার। যতটা অবস্থার পরিবর্তন হয় সেটাকে বলা হয় সরণ। তাহলে কি তো সরল ওয়ার্ক কে ডাব্লিউ, ডাব্লিউ সমান আমরা জানি এফ গুণন হইল এস, তাহলে এই বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। বল আর সরণের গুণফলকে বলা হয় কাজ। কাজ। হ্যাঁ, আমি আরেকবার একটু বলি, জয়িতা বলেন। শোনা যায়? জয়িতা, জয়িতা মানে জয়িতা মনে আনমিউট করা আছে। আচ্ছা, একটু শোনো বাবা, তাহলে কাজটা কি হইল আরেকবার বলি। ধরে নাও তোমাদের বাড়ির সামনে একটা ভ্যান গাড়িতে অনেক মাল লোড করা আছে, তোমাকে বলা হলো তুমি পিছনে একটু ধাক্কা দিয়ে এই ভ্যানটাকে 10 ফিট সরে নিয়ে যাও, তাহলে তুমি ধাক্কা দেওয়ার জন্য যেটা দিলে সেটা হলো বল, আর ভ্যানটাকে এখান থেকে ধাক্কা। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? একটু পরিষ্কার করব? না স্যার, আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে। ওকে, জয়িতা। হ্যাঁ স্যার। শোনা যায় এখন? হ্যাঁ। ওকে, আরেকবার একটু মনোযোগ সহকারে শোনো। ধরো তোমার বাসার সামনে একটি ভ্যান গাড়ি অনেক মাল লোড করা রয়েছে, তোমাকে আমি বললাম বাবা ভ্যান গাড়িটা ওখান থেকে একটু ধাক্কা দিয়ে ঠেলে তুমি রাস্তা পর্যন্ত নিয়ে যাও। ধরে নাও ভ্যান গাড়ির উপরে তুমি পিছন থেকে ধাক্কা দিয়ে এক কথায় ঠেলে তুমি রাস্তা পর্যন্ত প্রায় 50 গজ দূরে নিয়ে গিয়েছো, তাহলে তুমি যত দূর ভ্যান গাড়িটাকে ঠেলে নিয়ে গেলে এটা হলো সরণ। এটা কি? সরণ। আর সরল, সরণ দন্তু স্বর আর মূর্ধন্য সরণ, এই সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এস। আর ভ্যান গাড়ির উপরে যতটা বল দিলে, ঠিক আছে, এই বল আর সরণের গুণফলকে বলা হবে কাজ। বল ও সরণের গুণফলকে কাজ বলা হয়। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি। এলিস মার্টিন। হ্যাঁ স্যার। আমি একবার সংজ্ঞাটা বলবো, তুমি শুনে আমাকে একটু অ্যানসারটা দেবে। যদি প্রশ্ন করা হয় কাজ কাকে বলে, তাহলে বলবে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ ঘটে, মানে অবস্থার পরিবর্তন হয়, তাহলে এই বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। কি বললাম বলো তো?
কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি স্মরণ করা যায় বা অবস্থার পরিবর্তন করানো যায়, তাহলে সেই বল ও স্মরণের গুণফলই হবে কাজ। খুব সুন্দর হয়েছে, খুব থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। এটা হলো কাজ। তাহলে কাজের সংজ্ঞা আসলে আমরা এভাবে লিখবো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে তাহলে ওই বল এবং স্মরণের গুণফলকে বলা হবে কাজ। আচ্ছা, কাজ। হ্যাঁ, ওয়ার্ক, কাজ। আচ্ছা, ঐশী একটু কাজের সংজ্ঞা বলো তো। ঐশী শুনতে পারো বাবা? আচ্ছা, ও মনে হয় শুনতে পারে নাই। এরপর আলোচনা করব শক্তি। ঠিক আছে, আমরা কিছু কথাই বলি, আমার গায়ে আর শক্তি নেই, শক্তি শেষ হয়ে গেছে। ফার্স্টে একটা কথা বলে নেই, পৃথিবীতে সকল শক্তি নির্দিষ্ট, ফিক্সড, এর ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, শুধু রূপান্তর হয়। শক্তির শুধু রূপান্তর হয়। রূপান্তর হয়। হ্যাঁ, রূপান্তরটা একটু বুঝাই দেবো, অর্থাৎ এক শক্তি আর এক শক্তিতে পরিণত হয়। আচ্ছা, শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বললাম? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি বলে, অর্থাৎ কাজ করার জন্য তুমি যা করবে এটাকে শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তুমি সকালবেলা তোমরা অনেকে ব্রেকফাস্ট করেছো কিনা জানি না, আমরা সকালে ব্রেকফাস্ট করি, আমরা যে পরিমাণ খাদ্য খাই এই পরিমাণ খাদ্য আমাদের ভিতরে স্থিতি শক্তি হিসাবে, অর্থাৎ রাসায়নিক শক্তি হিসাবে শরীরের ভিতরে জমা থাকে। অর্থাৎ আমি খাওয়া দাওয়া করলাম, যথেষ্ট খাওয়া দাওয়া করলাম, তাহলে এই খাদ্য থেকে আমরা যে শক্তিটা পাইলাম এই শক্তিটা আমাদের শরীরের ভিতরে রাসায়নিক শক্তি রূপে জমা হইল। এটাকে বলা হবে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। কি বলা হবে? সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। এই শক্তিটা নিয়ে তুমি কাজে এসে তুমি কাজ করলে, যেমন কি কাজ করলে, আমি একটু আগে উদাহরণ দিলাম তোমাকে, আমি বললাম বাবা নিচে একটা ভ্যান গাড়িতে অনেক মাল লোড রয়েছে, ভ্যান গাড়িটা একটু ঠেলে রাস্তা পর্যন্ত নিয়ে যাও। তাহলে তুমি ভ্যান গাড়িটা এখান থেকে ধাক্কা দিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে গেলে, তাহলে এই যে তোমার সঞ্চিত শক্তি যেটা ছিল এটা গতি শক্তিতে পরিণত হলো। কাতে পরিণত হলো? গতি শক্তি। ওকে, তাহলে শক্তির ভিতরে দুই প্রকার শক্তি হয়, একটি হইল বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, আর অপরটি হইল গতি শক্তি। কি শক্তি? গতি শক্তি। তাহলে গতি শক্তি। হ্যাঁ, শক্তি কাকে বলে? আমিনুর। স্যার। হ্যাঁ স্যার বলেন তো, শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। পৃথিবীতে সকল শক্তি ফিক্সড মানে নির্দিষ্ট, শুধুমাত্র শক্তির রূপান্তর ঘটে। কি ঘটে? রূপান্তর ঘটে। রূপান্তর ঘটে। ওকে, শক্তি সাধারণত দেখা যায় শক্তির অনেকগুলো রূপ রয়েছে। আমরা বলতে পারি শক্তি 9 প্রকার। এখন 9টি রূপ রয়েছে। 9 প্রকার বলতে 9টি রূপ রয়েছে। তার ভিতরে ফার্স্টে আলোচনা করব আমরা যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির ভিতরে আবার দুইটি শক্তি থাকে, একটি হলো বিভব শক্তি আরেকটি হলো গতি শক্তি। কি শক্তি? বিভব শক্তি আর একটি হলো গতি শক্তি। ওকে, তাহলে যান্ত্রিক শক্তির ভিতরে কয়টা ভাগ থাকে? দুইটি, একটি যান্ত্রিক শক্তি অপরটি গতি শক্তি। বাবা তোমরা গুলতি দেখেছো তো? গুলতি নিক্ষেপ করা গ্রামের ছেলেরা ওই যে রাবার। হ্যাঁ স্যার দেখছি। ওয়াইয়ের মতো এই দেখছি স্যার। ওয়াইয়ের মতো একটা গাছের ডাল বা ইয়ে কেটে নিয়ে ওখানে রাবার জাতীয় রাবার, এক ধরনের ইলাস্টিক রাবার দিয়ে পাখিকে বা তোমার গাছের ফল টল পাড়ার জন্য ইউজ করে। কে কে গুলতি দেখো নাই? এমন কেউ আছে যারা গুলতি দেখো নাই? নো স্যার। গুলতি দেখো নাই তুমি? না স্যার, আমি দেখছি। তুমি দেখছো? গুলতিতে কি করে অর্পিতা? বাবা বলো তো গুলতিতে কি করে? স্যার ওইটা দিয়ে ফুল ফল পারে স্যার, আবার ওইটা দিয়ে পাখিদেরকেও মানে উড়ায় দেয়। তোমাদের বয়সী বাচ্চারা খুব দুষ্ট হয়, ওরা গ্রামে ম্যাক্সিমাম সময় দেখা যায় ওদের হাতে থাকে। ঠিক আছে,
তা তোমরা একটু জি, স্যার। ভালো করে লক্ষ্য করো, এখানে আমি একটু যান্ত্রিক শক্তি বুঝাবো। যখন এই গুলতি দিয়ে কোনো পাখিকে আঘাত করে বা কোনো ফলকে আঘাত করে, তখন দেখবে গুলতির ভিতরে ওই রাবারের ভিতরে একটি পাথর নেই বা মার্বেল নেই, বুঝতে পেরেছো? গুলতিটা জি। কি করে, রাবারটা পিছনের দিকে টানে। রাবারটা যত, আমি একটু দেখাই তোমাদেরকে, আমার কাছে রাবার নেই অবশ্য। বাবা দেখো, ওরা এরকম গুলতিটা এরকম তো হয়, এর ভিতরে রাবার থাকে। এই ধরো আমি আমার মার্কস দিয়ে দেখাই একটু, যে এই যে রাবার থাকে এরকম, এইভাবে করে কি, এই রাবারটা এরকম করে টানে। এই রাবারটা যত জি, স্যার। টানবে, ওকে, এর ভিতরে শক্তি তত জমা হবে, এটাকে বলা হবে সঞ্চিত শক্তি। কি শক্তি? সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি। যে যত বেশি রাবার টানবে, এরকম করে এই ইলাস্টিকটা যত বেশি টানবে, এর ভিতরে সঞ্চিত শক্তি তত জমা হবে। যখন রাবারটা এভাবে ছেড়ে দেবে, তখন অনেক দ্রুত, অর্থাৎ যত দূরে হোক তত স্পিডটা বাড়তে থাকবে, এই বস্তুর ভিতরে তত স্পিড বাড়তে থাকবে। তার মানে বাড়তে থাকবে। সঞ্চিত শক্তি। পরে যখন ওই পাথরটা বা ওই মার্বেলটা দৌড় দিয়েছে, তখন ওটা হয়েছে গতিশক্তি। ওটা কি শক্তি হয়েছে? গতিশক্তি। 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 একসঙ্গে দুটো শক্তি এখানে পাইলাম, একটা হইলো স্থিতি শক্তি আর একটি হইলো গতিশক্তি। এই দুইটি মিলে হয়েছে যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে যান্ত্রিক শক্তি আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বলো তো বাবা, যান্ত্রিক শক্তির মধ্যে কয়টা রূপ রয়েছে? দুইটি। গুড। যান্ত্রিক শক্তির ভিতরে দুইটি রূপ রয়েছে। আচ্ছা, তারপরে হেমা, শুনতে পারো বাবা? আচ্ছা, ও মনে হয় শুনতে পারে নাই। নাফিসা, 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 হ্যালো নাফিসা, শুনতে পারো? নাফিসা মানে ও কথা। আচ্ছা, তামিম, তামিম, তোমাদেরকে প্রশ্ন, হ্যাঁ তামিম। আচ্ছা, ওকে, এরপরে আমরা আলোচনা করব রাসায়নিক শক্তি নিয়ে। আচ্ছা, রাসায়নিক শক্তি সাধারণত খাদ্য জ্বালানিতে জমা থাকে। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি, অথবা যে সকল জ্বালানি, যেগুলো আমরা জ্বালানি হিসেবে ইউজ করি, যেমন ধরো কয়লা ইউজ করি, ঠিক আছে? তো এই সকল জ্বালানির ভিতরে যে শক্তিগুলো জমা থাকে, এই শক্তিগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি। ওকে, এবং আমাদের দেহে এগুলি, অর্থাৎ এই খাদ্য থেকে যে শক্তিটা আমরা পেয়ে থাকি, এই শক্তিটা আমাদের শরীরে যখন জমা থাকে, তখন এটাকে আমরা বলবো সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। বাট এটা যখনই আমরা কাজে পরিণত করব, তখন এটাকে বলা হবে হচ্ছে গতিশক্তি। অর্থাৎ তুমি সকালে 1 প্লেট ভাত খেয়েছো, না 2 প্লেট ভাত খেয়েছো, তাহলে এই ভাত খাওয়ার ফলে তোমার ভিতরে যে শক্তিটার সৃষ্টি হয়েছে, এটা তোমার ভিতরে জমা আছে, তাই এটা হলো বিভব শক্তি। বাট ভাত খেয়ে খেলার জন্য তুমি দৌড় দিলে, বাড়ি থেকে দৌড়, স্কুল ফিল্ডে দৌড়, তোমাদের বয়সে ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায় এই কাজগুলো করে, একটু সুযোগ পাইলি নাই, বাড়ি থেকে নেই, তাহলে কি হইলো, তুমি যে দৌড়টা দিলে, তাহলে এই বিভব শক্তিটা গতি শক্তিতে পরিণত হলো। তাতে পরিণত হলো গতি শক্তি। তাহলে রাসায়নিক শক্তি বলতে বুঝলে যে খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে, এটাকে বলা হবে রাসায়নিক শক্তি। কি শক্তি? রাসায়নিক শক্তি। এরপরে আমরা তাপ শক্তি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সাধারণত দেখা যায় রান্নাঘর, মোটর গাড়ি বা রেলগাড়ি চালাতে, রান্নাঘর আমরা সবাই, হ্যালো বাবা আমার কথা শুনতে পারো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর অল্প একটু সময় আছে, আমি একটু পড়াটা আর একটু বার বলি। তোমরা কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, এটা একটু বাড়িতে, অর্থাৎ 166, 166, 66, 68, 69,
একটু লিখে রাখো, এই 3টা পেজ তোমাদের পড়া, মনে থাকবে? বাসায় এই 3টি পেজ রিডিং করবে। জি স্যার। আমি আলোচনা শুরু করে যতটুকু চালানো যায় চালিয়ে দিচ্ছি। ক্লাস শেষ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমার আলোচনা শুরু হবে এই 69 পেজ থেকে। আমি আবার একটু তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা কিন্তু মোটামুটি সবাই খুব ভালো লেখাপড়া বাসায় করছো আর কি। আমি আগের অধ্যায়টা আমি জিজ্ঞাসা করে যেটা বুঝলাম, তোমরা বাসায় খুব ভালো লেখাপড়া করো। তোমরা আরেকটু লেখাপড়া করবে বাবা, যেহেতু লকডাউন, ঠিক আছে, আর হালকা হালকা শীত পড়ছে, সবাই কেউ ঠান্ডা লাগাবে না, হ্যাঁ, সবাই একটু শরীরের যত্ন নেবে, পাশাপাশি একটু পড়াশোনাটাও ভালো করে করবে। আমি খুশি হয়েছি যে তোমরা আগের অধ্যায় মোটামুটি খুব ভালো করেই পড়েছো, এটা আমি বুঝতে পারলাম। এই অধ্যায়টাও তোমরা বাবা খুব সুন্দর করে পড়বে। নেক্সট অর্থাৎ আগামীকাল ক্লাসে যাকে যাকে প্রশ্ন করব একটু দ্রুত অ্যান্সার দেবে। আজকে আমি যাদেরকে প্রশ্ন করেছি সবাই খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, বাট 2-1জনকে আমি একটু পাইলাম না, কালকে আমি ওদেরকে নক করব। আচ্ছা, আমি একটু তাপ শক্তি নিয়ে আলোচনা করি। তাপ শক্তি হলো রান্না করার জন্য, বা আগে যে তোমরা ইন্ডিয়ান মুভিগুলোতে দেখতে পারবে, আগের যে মুভিগুলোতে ছিল, এখানে দেখতে পারবে যে এক ট্রেনে এক ধরনের ইঞ্জিন থাকতো, দেখবে ধোঁয়া বের হয়, অর্থাৎ এখানে জ্বালানি শক্তি হিসাবে কয়লাকে ইউজ করা হতো। ওকে, তাহলে তাপ শক্তি সাধারণত রান্না করতে বা মোটর গাড়ি চালাতে বা রেলগাড়ি চালাতে ব্যবহার করা হয়। আর তাপ শক্তির সবচেয়ে বড় উৎস, শুধু তাপ শক্তি না, পৃথিবীতে শক্তির সবচেয়ে বড় উৎস হলো সূর্য। ওকে, সূর্য হলো শক্তির সবচেয়ে বড় উৎস। দেখো বাবা, শীত, এখন শীতকাল, আর 1 মাস পরে হয়তো দেখা যাবে অনেক শীত হবে। আমরা সূর্যের জন্য, সূর্য মামার জন্য সারা সকাল বসে থাকি যে কখন একটু মিষ্টি রোদ উঠবে। কেননা যখন সূর্যটা যখন শীতকালে ওঠে, একমাত্র তখন দেখবে আমরা শরীরে অনেকটা শক্তি পাই, কোনো কাজ করি। শীতের ভিতরে যতক্ষণ সূর্য না ওঠে ততক্ষণ আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, না হলে কাপড় চোপড় পরে বসে থাকি। এর অর্থ কি? সূর্য শক্তির একটি বড় উৎস। সূর্য যখন আলো দেওয়া শুরু করে একমাত্র শীতকালে দেখা যায়, তখনই আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ শুরু করি। আর কখন? যখন শীতের ভিতরে যখন সূর্য ওঠেই না, এমনও দিন থাকে সূর্য ওঠে না, অনেক আলসে আছে, অলস আছে, যারা গোসল পর্যন্ত করে না, ঠিক আছে, কেননা আজকে সূর্য ওঠে নাই। ওকে, তাহলে আমরা শক্তির সবচেয়ে, আমরা যে শক্তিটা পড়লাম, এই শক্তির সবচাইতে বড় উৎস হইল সূর্য, যার উপরে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ, এমনকি শীতের মধ্যে আমাদের গোসল পর্যন্ত নির্ভর করে আজকে সূর্য উঠবে কি উঠবে না এটার উপরে। তাহলে আমরা এই সূর্যের রূপগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে আমার ক্লাস শেষের মধ্যে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? কাজ কি, শক্তি কি, শক্তির রূপ, এই রূপ পর্যন্ত বাবা আমরা করব। আর তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট এসেছে, অ্যাসাইনমেন্ট গুলো কালকে আমি বলে দিব যে কোনটা কোন কোন অ্যাসাইনমেন্ট হয়েছে, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করবে। আর আজকে যারা যারা জয়েন করেছো আগামীকাল আবারও জয়েন করবে। এবং আজকে আমি প্রশ্ন করেছি মোটামুটি 6 জনকে, আগামীকাল আমি আবার নতুন 6 জনকে প্রশ্ন করব। বাবা ভয়ের কিছু নেই, জাস্ট আমার সঙ্গে একটু অ্যানসার করার চেষ্টা করবে, আমি হেল্প করব, আর বাসায় একটু দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবে? কোথাও সমস্যা হয়েছে কি বাবা? কোনো সমস্যা নেই? ওকে, তাহলে আজকের ক্লাস আজকের মতো এখানেই শেষ করি। সবাই একটু ভালো করে লেখাপড়া করো, সবাই ভালো থেকো। আর বিশেষ করে যেটা বললাম, একটু শীত পড়েছে, ঠিক আছে, সবাই একটু ভারী কাপড় পরবে যাতে ঠান্ডা না লাগে, ঠিক আছে? একটু ঠান্ডা না লাগে, একটু ভারী কাপড় পরবে, ঠান্ডা লাগাবে না। আর পাশাপাশি একটু লেখাপড়া করবে, ওকে? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।